কিছু নতুন রাজনৈতিক দল হয়েছে, বেশ কিছু রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে, কিন্তু সবচেয়ে আলোচিত যে রাজনৈতিক দলটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা কয়েকজন ছাত্র নেতা এই দলটির পুরোভাগে আছেন জাতীয় নাগরিক পার্টি। এই পার্টি সব আর বিশেষত যেই তরুণরা একটা 15-15.5 বছর ব্যাপী যে একটা স্বৈরতান্ত্রিক সরকার ক্ষমতায় ছিল, যাদের অন্তত শেষ নির্বাচনগুলো খুবই প্রশ্নবিদ্ধ ছিল দেশে এবং বিদেশে, যাদের বিরুদ্ধে এই দেশের সমস্ত বিরোধী দল আন্দোলন সংগ্রাম করেছে বহু বছর, কিন্তু তাদেরকে ক্ষমতাচ্যুত করা যাচ্ছিল না। সেই সময়ে যেই ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা যে গণঅভ্যুত্থানের সূচনা করেছিল, সেইটা একটা খুব ইতিবাচক হিসেবে বাংলাদেশের ইতিহাসে লিপিবদ্ধ থাকবে বলে আমার ধারণা। কিন্তু তারা কোনো রাজনৈতিক দল হিসেবে করেনি, কারণ সংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবেও সেই নেতৃত্ব তারা গণঅভ্যুত্থানের দেয়নি। ফলে এখন তারা যে রাজনৈতিক দল করছেন, এই আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে তাদের কিছু নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কিছু দায়বোধও তৈরি হয়েছে। যেমন ধরুন, যে সংস্কারের কথা উঠছে, যেই সংস্কারগুলোর কথা, সেটাও প্রায় 20-25 বছর ধরে এখানে কিছু আলাপ আলোচনা হচ্ছিল। কিছু কিছু রাজনৈতিক দল যারা অপোজিশনে ছিলেন, তারাও সংস্কারের নানান কর্মসূচি তারা দিয়েছেন। এদের প্রশ্ন আমি এদের সম্পর্কে জেনে যতটুকু জানি, তাদের বক্তব্য হচ্ছে যে ইতিমধ্যেই যেহেতু কত রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাষ্ট্র এবং সমাজের আইন কানুনের নানা ব্যবস্থার সংস্কার দরকার বলছিল, সেইখানে মাঝখানে যে কত মানুষের রক্তদান গেল, তাদের যে আত্মত্যাগ গেল, এই আত্মত্যাগের পেছনে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক একটা উন্নততর বিকাশের আকাঙ্ক্ষা কাজ করেছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য তারা রাজনৈতিকভাবে তারা সংগঠিত হতে চেয়েছে, এবং এইটা ভেগলি এখনও বলছে যে তারা এগুলো করবে। সেটা করবার জন্যে তারা মনে করছে, প্রাথমিক বিবৃতি থেকে আমরা যেটুকু বুঝেছি, কারণ তারা এখনও পর্যন্ত দলের ম্যানিফেস্টো এবং কর্মসূচি ঘোষণা করে নাই, তারা আসলে রাজনৈতিক দল হিসেবে কি করতে চায়। ব্যক্তি হিসেবে তারা অনেক জায়গা থেকে এসছে, নানান ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে তারা কি করতে চায় এইটা মন্তব্য করা আমার পক্ষে এখনও সম্ভব না, যতক্ষণ পর্যন্ত না আমি তার দলের রাজনৈতিক ম্যানিফেস্টো, ভাবাদর্শ এবং তার ভাবাদর্শ বাস্তবায়নের জন্য কি কর্মসূচি দিচ্ছে সেটা দেখব। তার আগে যেটা সাধারণভাবে আমি আগে যেটা বললাম, যে সাধারণ ঘোষণা যেটা দিয়েছে, যে এই নতুন সময়ে নতুন কতগুলো আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য পুরনো রাষ্ট্র ব্যবস্থা এটা চলবে না। এইখানে চিন্তা হিসেবে আমার সঙ্গে তার মিল আছে, যদিও আমাদের সঙ্গে কোনো পরামর্শ হয় নাই। যে প্রতিশ্রুতির ভিত্তিতে, ঐতিহাসিক প্রতিশ্রুতির ভিত্তিতে মানুষ, যে এদেশের জনগণ, বিশেষত গরিব মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, এদেশে একটা সমতাভিত্তিক সমাজ, অর্থনীতি প্রতিষ্ঠিত হবে, এইখানে মানবিক মর্যাদা নাগরিকদের থাকবে, এইখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, এই প্রতিশ্রুতিগুলি, এটা ঐতিহাসিকভাবে উদ্ভূত প্রতিশ্রুতি, সেগুলো 50 বছরের বেশি সময় ধরে শুধু যে বাস্তবায়িত হয়নি তাই নয়, বরং আমরা লক্ষ্য করেছি এই বিদ্যমান রাষ্ট্রের অধীনে আপনার বৈষম্য বৃদ্ধি পেয়েছে। এইখানে আপনার সরকারি দল করে না এরকম কোনো মানুষের নাগরিক মর্যাদা আইনগতভাবে লেখা থাকলেও বাস্তবে ছিল না, এবং ক্ষুধা দারিদ্র্য যখন থাকে তখনও মানবিক মর্যাদা থাকে না, এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার যে ঘটনা, সেটা তো অনেক একটা ব্যাপক ব্যাপার, কিন্তু আদালতগুলিও বিভিন্ন সময়ে, বিভিন্ন সরকারের সময়ে দলীয় আদালতে পর্যবসিত হয়েছে, এটা আমরা দেখেছি এই দেশের মানুষ। ফলে যেই সাংবিধানিক ব্যবস্থার অধীনে এই রকম প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা ঘটে, লক্ষ লক্ষ মানুষের প্রাণদানের পরেও, তা দিয়ে প্রমাণিত হয় যে কাঠামোটা এখানে গড়ে উঠেছে, যে রাষ্ট্র এবং সরকারের মধ্যে আপনি জানেন মেলা পার্থক্য আছে। রাষ্ট্র অ্যাজ এ মেশিন, রাষ্ট্র অ্যাজ এ ব্যবস্থা, সেটা ফেল করে গেছে রীতিমতো। যদি ফেল করাটা হচ্ছে, হয়তো ওইখান শাসক শ্রেণীর জন্য পাশ করে নাই, শুধু একেবারে বিরাট মার্কস পেয়ে পাশ করেছে, কারণ অল্প কিছু মানুষ এই রাষ্ট্র ব্যবস্থাকে, এই অর্থনৈতিক ব্যবস্থাকে ব্যবহার করে আপনার আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কিন্তু যারা যুদ্ধটা মূলত করেছিলেন, যেই পিপল অ্যাট লার্জ যেটাকে বলে, জনসাধারণের দিক থেকে এই রাষ্ট্র ঐতিহাসিক প্রতিশ্রুতি অনুযায়ী
ডেলিভার করতে ব্যর্থ হয়েছে। এরকম একটা সময় পৃথিবীর বিভিন্ন সময় আমরা দেখেছি রাষ্ট্রকে পুনর্নির্মাণ করতে হয়। এটাকে গণতন্ত্রায়নের জন্যে তার ভিত্তি হচ্ছে গণতন্ত্রের 1 নম্বর কথা সম্মতি, মানুষের সম্মতির ভিত্তিতে এবং বাংলাদেশের ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে সমতার ভিত্তিতে। এই সম্মতি এবং সমতার ভিত্তিতে এখানে একটা নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করা একটা ঐতিহাসিক অপরিহার্য ঘটনা হিসেবে আমাদের সামনে হাজির রয়েছে বলে আমার ধারণা। তো সেই ক্ষেত্রে যদি আপনাকে খোল নলচেই আপনার পাল্টাতে হয়, সেইখানে সমস্ত নাগরিককে তার জাতি, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সমস্ত মানুষদেরকে যদি আপনার একটা সমতার ভিত্তিতে নাগরিকত্বের মর্যাদা দিতে হয়, বাংলাদেশ রাষ্ট্রের কনস্টিটিউশন অনেকগুলো জায়গায় এটা বদলাতে হবে। তো এইরকম সব বদলায় যদি গণতন্ত্রায়ন করতে হয়, সেইটার পুরনো রিপাবলিক থাকে না। এটা একটা নতুন রিপাবলিক তৈরি করার একটা বাস্তব পরিস্থিতি তৈরি আছে। এইটাই এই সময়ের কর্মসূচি হওয়া উচিত বলে, বিশেষত এত বড় একটা শিক্ষার্থী গণঅভ্যুত্থানের, রক্তাক্ত গণঅভ্যুত্থানের পরে এটা সময় এসছে বলে আমার ধারণা। আসছে বলে মনে হচ্ছিল আর আগেই আমি তখন আপনি যেটা বলেছেন লিখেছি যে এক্সিস্টিং যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, বড় বড় রাজনৈতিক দল যারা আছে, বড় মাঝারি, তারা ধরুন এই বড় বলতে আওয়ামী লীগ এই মুহূর্তে রাজনীতিতে অনুপস্থিত এবং তারা এই মুহূর্তে জনগণ দিয়ে প্রত্যাখ্যাত একটা রাজনৈতিক দল। অন্য যারা আছে, জামাত ইসলামীকে যদি আপনি ধরেন, জামাত ইসলামী মানুষের সার্বভৌমত্বে বিশ্বাস করে না, লিখিতভাবেই তারা এটা বলে, এটা তার রাজনৈতিক বিশ্বাস। সেই বিশ্বাসের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিসমূহের যেভাবে আপনার সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে এবং আদর্শিকভাবে এই আপনার বিতর্কটা, সংগ্রামটা করবার কথা, সেটা আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি না। বিএনপির মধ্যে এই রাষ্ট্র ব্যবস্থা অক্ষুণ্ণ রেখেই আপনার রাজনীতির পালাবদল চাইছেন, এটা পরিষ্কার। কারণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি ওরা দ্বিতীয় রিপাবলিককে বিএনপির একাধিক নেতা ইতিমধ্যেই এটা ষড়যন্ত্র হিসেবে দেখেছে। তো ষড়যন্ত্র তার মানে হচ্ছে তারা কি বলতে চায় এই তরুণরা, এবং কেন এই প্রথম রিপাবলিক পাশ করেছে কি ফেল করেছে ঐতিহাসিকভাবে, এইটার কোনো অ্যানালিসিস এবং অ্যাসেসমেন্টও তাদের সামনে নাই। ফলে নতুন কথা শুনলে কেবল দেখতে পায় যে তারা ক্ষমতার থেকে দূরে আছে। এটা কি আপনার মনে হয় মানে রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিক বা নতুন কনস্টিটিউশন আপত্তিটা সেই জায়গায় না কারা বলছেন সেটা বিবেচনায় নিয়ে তারা আতঙ্কিত? সেটা আমরা ইতিমধ্যে এটা সমালোচনা করেছি, আমরা এটা তাদের কাছ থেকে বুঝতে চাই। আর আমাদের দিক থেকে আকাঙ্ক্ষা হচ্ছে তরুণরা নতুন কথা বলছেন তুলনামূলকভাবে অন্যদের চাইতে। তো এই তরুণদের আন্দোলন সংগ্রামের ফলে এই রক্তাক্ত পালাবদলের মাধ্যমে বিএনপি তারা নিজেরাও সংগ্রাম করেছে 15 বছর ধরে, কিন্তু নির্ধারক সংগ্রামটা এই তাদের নেতৃত্বে, তরুণদের নেতৃত্ব হয়েছে। তো তাদের দিয়ে তো উপকৃত হয়েছে এই দলগুলো, হাজার হাজার মামলা উঠে গেছে তাদের বিরুদ্ধে। তাদের নেত্রীর অফিসের সামনে একটা বালুর বস্তা, যারা এটা যে কথাটা কয়েকজন তরুণ বলেছে সরাতে পারে নাই, তার এই যে আজকে আমরা যখন কথা বলছি তার বিরুদ্ধে আনিত আওয়ামী লীগের সমস্ত মামলা থেকে উনি খালাস হয়েছেন। এই যে তরুণরা ঝুঁকি নিয়েছে, তারা মৃত্যুবরণ করেছে, তাদের নেতৃত্বে শিশু পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এরকম একটা সময়ে তারা যদি এক নতুন কথা বলে তাদের কাছে তার সঙ্গে এনগেজ করা উচিত, কি বলতে চায় বোঝা উচিত। গালাগাল দেওয়ার তো কোনো দরকার পড়ে না। এই গালাগালের সংস্কৃতির বিরুদ্ধেই তো এতদিন তারা লড়াই করেছে। তাদেরকে এন্টায়ার বিএনপিকে আওয়ামী লীগ রাজাকার বলেছে। তাদের নেতাকে, যারা একটা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, হ্যাঁ, তার একটা স্বাধীনতার সময় তার আহ্বানে যখন সোলজার্সরা বিশেষত এবং পরবর্তীকালে অন্যান্য তরুণরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, তারাও আওয়ামী লীগের গালাগালের শিকার হয়েছে। এই অভিজ্ঞতার ভেতর দিয়ে আসবার পরে এখনও যদি তাদের এইটুকু গণতান্ত্রিক চৈতন্যের বিকাশ না ঘটে যে এরা কি বলতে চায় আমরা শুনি, আপনি তো একমত হতে হবে না সব কিছুর সঙ্গে, কিন্তু না শুনেই, না দেখেই আপনি তাদেরকে ষড়যন্ত্রকারী বলছেন, এটা অন্যায়। এই রাজনীতি থেকে, রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বদলে ফেলছেন বলবেন সেটা ভিন্ন আলোচনা। কারণ হচ্ছে একটা রাষ্ট্রের বিকাশের দিক থেকে, রাষ্ট্র গঠনের দিক থেকে তার যে ঐতিহাসিকতা থাকে, এটাকে তো বিসর্জন দেওয়া যায় না। বাট
এই সময়ের মধ্যে এসে কোন কোন ধরনের বিধানগুলির কারণে বাংলাদেশের মানুষের আপনার ঐতিহাসিক সম্ভাবনা রাষ্ট্রের মাধ্যমে বিকশিত হতে পারে নাই, বাস্তবায়ন হতে পারে নাই, সেগুলো চিহ্নিত করা এবং সেগুলো আপনাকে প্রতিস্থাপন করা অধিকতর গণতান্ত্রিক ব্যবস্থা দিয়ে। ধরেন এটার মধ্যে তো কন্ট্রাডিকশনের অভাব নেই। আমি এক ছোট্ট একটা উদাহরণ দিই। একদিকে সর্বশেষ যে ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছিল আওয়ামী লীগ আমলে, তাদের সময়ে করা জাতীয় নেতৃত্বের প্রস্তাবে 4 মূলনীতি, তার মধ্যে রাষ্ট্র কোনো ধর্মের সঙ্গে যুক্ত থাকবার প্রতি তারা রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ থাকবে, এটা আছে এই মুহূর্তে বিদ্যমান কনস্টিটিউশনে। একই সঙ্গে আছে যে রাষ্ট্র ধর্ম হবে, রাষ্ট্রের বিশেষ মর্যাদা থাকবে ইসলাম। এগুলো তো কন্ট্রাডিক্টরি। কিন্তু এই দেশকে একটা সিদ্ধান্ত নিতে হবে, জনগণের সম্মতির ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে। আমি একটা উদাহরণ দিলাম, এরকম আরও উদাহরণ আছে। যেমন ধরুন, মানুষ অনেকেই হয়তো খেয়াল করেন না, নিশ্চয়ই অনেকে করেনও, যে সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কতগুলি 5টা মৌলিক অধিকার আছে। জানেন, আমরা সবাই জানি, আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। বাংলাদেশ রাষ্ট্রের বিদ্যমান সংবিধানের মধ্যে মৌলিক অধিকার নামে একটা চ্যাপ্টার আছে, কিন্তু এই 5টা ওই মৌলিক অধিকারের মধ্যে নাই। কথাগুলো আছে কোথায়? রাষ্ট্রের যে নীতি, যেটা সে চেষ্টা করবে। কিন্তু এটা যদি মৌলিক অধিকার হয়, তাহলে রাষ্ট্রের সংবিধানের মধ্যে একটা মৌলিক অধিকার নামে একটা চ্যাপ্টার থাকে, এবং যেই মৌলিক অধিকার যদি রাষ্ট্র বাস্তবায়ন না করে, সেইটা আইন আদালতের মাধ্যমে বলবৎযোগ্য অধিকার হিসেবে প্রতিষ্ঠিত না হয়, এটি একটা প্রতারণা। এই প্রতারণামূলক অবস্থা থেকেও বাংলাদেশের জনগোষ্ঠীগুলিকে আপনার মুক্ত দেওয়া দরকার। হয় সারা দেশের মানুষকে সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশ, যেমন প্রথম বলা হয়েছিল যে কেন এগুলি আইনের দ্বারা বাস্তবায়নযোগ্য হবে না, কারণ তখন নতুন রাষ্ট্রের বাজেট ছিল না, কর্মসংস্থান ছিল না, বেকার লোক থাকবে, এই রাষ্ট্র প্রত্যেকে মানুষকে খেতে দিবে। কথা ছিল ধীরে ধীরে এই ব্যবস্থায় বাংলাদেশ পৌঁছবে। তো নতুন রাষ্ট্রের 800 কোটি টাকার মতন বাজেট ছিল প্রথম বাজেট, আর এখন হলো 8 লক্ষ হাজার কোটি টাকার বাজেট হয়। তো এইটা কি সময় হয় নাই? আচ্ছা, সময় হয় নাই কেন? আমরা তো লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা লুটপাট হতে দেখেছি, পাচার হতে দেখেছি। সেগুলো যদি বন্ধ করা যেত, তাহলে আমরা এই মৌলিক অধিকারগুলি আইন দ্বারা বলবৎযোগ্য একটা জায়গায় যেতে পারতাম কিনা। তারপরেও যদি আমরা না গিয়ে থাকি, সবাই মিলে এটা কথাটা উঠুক যে ঠিক আছে 5টা পারবো না, কোনো 3টা অথবা 1টা, যে মানুষের যে খাদ্যের ব্যবস্থা রাষ্ট্র করবে, কর্মসংস্থানের যেমন ব্যবস্থা করবে, যাতে মানুষকে রাষ্ট্রের থেকে পয়সা নিতে না হয়, আবার যারা তারপরেও যদি নিরন্ন মানুষ যাতে না থাকে। এইটা হইল, এইরকম আলোচনাগুলি তো হওয়া দরকার। আমি বলছি যে সেইটার জন্যে যে কমিটমেন্ট দরকার, এইটা এখনো পর্যন্ত আমাদের শাসক শ্রেণীর রাজনৈতিক দলগুলির মধ্যে দেখা যায়নি, কারণ আমরা তো এই আলাপ তাদের কাছ থেকে শুনিনি কখনো। এই আলোচনাগুলি উত্থাপন করা জরুরি। এখন সেটা কিভাবে করবে, আমি আগেই বলছি, বদলে করবেন নাকি কিছু কিছু সংশোধন করে করবেন, সেটা তো একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সেই আলাপ আলোচনাগুলি শুরু হওয়া দরকার। আমি বলছি যেগুলো দরকার, যেগুলি ঐতিহাসিক দায়, প্রশ্ন হচ্ছে সেইটা এই ধরনের সংবিধান হতে হলে শেষ পর্যন্ত সমাজের মধ্যে যে রাজনৈতিক সামাজিক শক্তিগুলি কতগুলো এটা চায়, কতগুলো চায় না, বলবৎযোগ্য করে তুলে শেষ পর্যন্ত জনগণ। বলে যেই পার্টিগুলি এই মুহূর্তে আছে, তার মধ্যে এটাকে চাপ দিয়ে করানোর মতন কাউকে দিয়ে এটা নাই। নতুনরা রাজনীতি মাত্র শুরু করেছে, আমি আগেই বলেছি, তারা এগুলো চায় কি না, চাইলে সেইটা বলবৎ করার মধ্যে যে সাংগঠনিক শক্তি জনগণকে নিয়ে যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এগুলি বাস্তবায়ন করা যাবে বলে আমার মনে হয় না। কারণ ইতিহাসে শেষ পর্যন্ত মানে ওই যে অধিকারের বিষয় না, এটা বল প্রয়োগের, জনগণের বল প্রয়োগের, তার শক্তি সামর্থ্য প্রদর্শন করে সেটা আদায় করবারও বিষয়। ফলে সাংগঠনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক শক্তির বিকাশ প্রয়োজন হবে, কিন্তু আলাপ আলোচনাগুলো সবসময় এই দায় আছে আমাদের আপনার জাগরুক রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 7 মাস পূরণ করতে চলল। কেমন
দেখলেন, বিশেষ করে এই সময়টাতে জনগণ কেমন আছে, সাধারণ মানুষ কেমন আছে, সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায়, সেটা দ্রব্যমূল্যের বিবেচনায়, আরও বিশেষ করে যদি আমি জিজ্ঞেস করতে চাই আপনার কাছে যে এখানে আমাদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বা মার্জিনালাইজড গ্রুপ, সংখ্যালঘু ধর্মীয় বিবেচনা থেকে যাদেরকে বলা হয়, তারা নারীরা কেমন আছে, আরও বিশেষভাবে যারা জনসংখ্যার অর্ধেকের বেশি আসলে পুরুষদের তুলনায়? অনেকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। এক নম্বর যদি সাধারণভাবে বলি যে মানুষ কেমন আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, আমরা বুঝি যে একটা ভীষণ রক্তাক্ত পরিবর্তনের মধ্য দিয়ে যখন একটা সমাজ অতিক্রম করে তখন অনেক ধরনের অস্থিতিশীলতা তৈরি হয় স্বয়ংক্রিয়ভাবেই। তারপরে আবার রাজনৈতিক দল হিসেবে তারা পরাজিত হয়েছে, তাদের কিছু তৎপরতা এবং তাদের কিছু বক্তব্য আমরা দেখতে পাই, যারা পরিষ্কার করে ঘোষণাই দিচ্ছে দেশ বিদেশ থেকে যে অস্থিতিশীলতা করে তারা তুলবে, তাদের কথাবার্তা থেকে বোঝা যায়। কিন্তু এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যতটুকু ভালো মানুষের থাকা উচিত ছিল, মানুষের পরিমাণ ভালো নাই। আপনি লক্ষ্য করুন, জবাবদিহিতারও কিন্তু একটা সমস্যা আছে এই সরকারের। ধরুন নির্বাচনের জন্য বাংলাদেশে যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা তৈরি হয়েছিল 3 মাসের জন্যে, সেখানে তার বলাই ছিল যে তারা রাষ্ট্রের রুটিন কাজগুলো করবে, অন্যান্য কাজ পরবর্তী নির্বাচিত সরকার এসে করবে। তো 3 মাসের জন্যে ওই সরকারের তত্ত্বাবধায়ক সরকারের লোকেরা বা মন্ত্রীরা যদি জনগণের সঙ্গে কন্ট্যাক্ট না হইতো, তাতে তাদেরকে আপনি দোষ দিতে পারতেন না। রুটিন কাজ চালিয়ে যাচ্ছেন, নির্বাচনের ব্যবস্থা করছেন। এখনও পর্যন্ত এই সরকারের মেয়াদ কত এটাকেও পরিষ্কারভাবে বলতে পারে না। সরকারও নিজে এখনও পর্যন্ত বলেন না। ডিসেম্বর অথবা তার আশেপাশের সময় তারা নির্বাচন করবেন বলছেন। তো তারা যে নির্বাচন করছেন, এই যে এক বছর ধরে আমরা কোনো মন্ত্রীদেরও তেমন কোনো কথা বলতে শুনি না। কোথায় মানুষ এই যে কথা না বলা, অথচ সমাজের মধ্যে নানা গ্রেভান্সেস থাকা, নানা অসন্তোষ থাকা, আর এই ব্যাপারে তারা যে কোনো দায় গ্রহণ করছেন না, যার মন্ত্রণালয়, এক একজনের যে 3-4টা করে মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ে তারা কি করছেন, এইগুলি কিন্তু মন্ত্রণালয়ের দিক থেকে আমরা কোনো কথাবার্তা শুনি না। অথচ প্রতিটা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত কর্মক্ষেত্রগুলো আছে, সেই কর্মক্ষেত্রগুলোতে মানুষের জীবনের স্বার্থের যে সংশ্লিষ্টতা আছে, সেখানে তার কোথায় স্বার্থহীনতা, সেইগুলি সম্পর্কে পত্রপত্রিকায় কিছুটা বেরোয়, মিডিয়াতে টকশোর মাধ্যমে কিছু আলোচনা হয়, কিন্তু এগুলির কোনো জবাব কিন্তু আমরা দেখছি না। ফলে এই সরকার কিন্তু একটা জবাবদিহিতাহীন একটা সরকারে ক্রমশ বিকশিত হয়েছে। যেই সরকার গণতন্ত্রের উন্নততর বিকাশ ঘটাবার কথা বলছেন, তাদের কোনো জবাবদিহিতার কোনো তাড়নাও পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। এবং যারা আবার এইটার বিরুদ্ধে প্রতিবাদ করলে এই প্রবণতা লক্ষ্য করছি যে অন্য রাজনৈতিক দলগুলো তাড়াতাড়ি ক্ষমতায় আসতে চায়, সেই কারণে তারা নানান ধরনের কথা বলে। কিন্তু যারা রাজনৈতিক দলের নেতা নন বা যাদের কোনো দলীয় রাজনৈতিক কোনো আকাঙ্ক্ষা নাই, আপনার আমার মতন এরকম বহু মানুষ, তাদের সেটা তারা কাজ করছেন শুনছি অনেক দিন ধরে, কিন্তু পরিষ্কার করে কারোর কাছে কিন্তু এটা কোনো চিত্র নাই, অর্থাৎ কোনো রোড ম্যাপ যেটা বলে সেটা নাই। ফলে এখানে যথেষ্ট যে দুশ্চিন্তাগ্রস্ত থাকবার নাগরিক হিসেবে আমাদের এবং একদিকে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ল এনফোর্সিং এজেন্সিসগুলোকে রিঅর্গানাইজ করতে পারছেন না, অন্যদিকে দেখা যাচ্ছে মব জাস্টিস এবং চারিদিকে, এবং আমি মেয়েদের কথা বলছিলাম, সম্প্রতি আপনি লক্ষ্য করেছেন যে একটা মেয়ের সিগারেট খাওয়া কেন্দ্র করে যেটা হয়েছে, আপনি এটা তো পাবলিক প্লেসে এটা ঘটনা 3টে ঘটনা এখানে দেখবার আছে। এক নম্বর হচ্ছে সরকার এটা কীভাবে দেখছে সেটা আমি সবার পরে আসছি। সিগারেট একটা তামাক পাতা, পান, এটা আমাদের সংস্কৃতির সঙ্গে নানানভাবে জড়িয়ে আছে। যেমন একটা ছেলেও একটা নির্দিষ্ট বয়সে পান খেলে পরিবারের লোকেরা কিছু মনে করে না, সিগারেট খেলে করে। সিগারেট খাওয়া, পান খাওয়া স্বাস্থ্যের দিক থেকে ক্ষতি করে, এটা যে খায় সেও জানে। কিন্তু মুশকিল হচ্ছে ছেলেটি সিগারেট খেলে কোনো সমস্যা নাই, মেয়েটি সিগারেট খেলে সমস্যা আছে। এইটা অত্যন্ত নারী বিদ্বেষী একটা চৈতন্য, হ্যাঁ, একটা দৃষ্টিভঙ্গি। এই ঘটনাটা যখন দুটো মেয়ে সিগারেট খেয়েছে, বাংলাদেশের গ্রামাঞ্চলে, বিশেষত উত্তরাঞ্চলে হাজার হাজার মেয়েরা বিড়ি খায়। উত্তর না, গ্রামাঞ্চল অনেক খারাপ, এটা আমি জানি। যেসব কারণে এই ধরনের অভ্যাস করে ওঠে, সেই সব কারণে কেউ কেউ বেরোতে পারে,
কেউ কেউ বেরোতে পারে না। যারা বেরোতে পারে না তারা তারা খুব সক্ষম মানুষ না আমার মতন। ফাইন, হ্যাভিং সেড দিস, আমার যদি বিড়ি খাওয়ার অধিকার থাকে, তাহলে আমার স্ত্রীর যদি বিড়ির নেশা হয়, নেশা থাকে, তাহলে খেতে পারেন। এইটাকে এইটাকে এই যে ট্যাবু হিসেবে নেওয়া একটা পুরুষতান্ত্রিক চরম দৃষ্টিভঙ্গি, এই ঘটনাটাই মিরপুরের মোহাম্মদপুরের এই এলাকাটায় ঘটলো। দুটো মেয়ে চা খেয়েছে, চা খাওয়ার পর তার দুটো সিগারেট ধরিয়েছে, একটা লোক এসে তাদের প্রথমে বকাবকি করেছে, মেয়েগুলি প্রতিবাদ করেছে, তারপর তাদের উপর হামলে পড়েছে একদল লোক। সরকারকে আমরা একটা বিবৃতি দেখলাম, বিশেষত হোম মিনিস্টার, উনি কি বললেন? উনি বললেন যে পাবলিক স্পেসে সিগারেট খাওয়া বেআইনি। সত্য, সেই পাবলিক স্পেসে সিগারেট খাওয়া তো ছেলের জন্যও বেআইনি, কিন্তু যেই ছেলেরা পাবলিক স্পেসে সিগারেট খাচ্ছে তাদেরকে কি অন্যরা এসে হামলা করছে কিনা, বা ওনার ল এনফোর্সিং এজেন্সিস কোনো ব্যবস্থা গ্রহণ করছে কিনা। যারা সাম্প্রতিককালে ছাত্রছাত্রী গণঅভ্যুত্থানের পরে যারা রাজনীতি করবার সুযোগ লাভ করেছে, অনেকটা নির্বিঘ্নে তারা এই কাজগুলি করছে। আমি মনে করি যে কোনো গণতন্ত্র পরায়ণ শক্তি, সামাজিক, রাজনৈতিক, এমনকি ব্যক্তি পর্যায়ে এগুলো প্রতিরোধ গড়ে তোলা দরকার। কারণ এই সমস্ত লাইসেন্স বাংলাদেশের আইন, এমনকি এই মুহূর্তে যে সংবিধান, অগণতান্ত্রিক সংবিধান একটা বিদ্যমান রয়েছে, সেটাও তাদেরকে দেয় না। এবং রাষ্ট্রকে, অর্থাৎ রাষ্ট্র যারা চালাচ্ছেন, তাদের পুরুষতান্ত্রিক মগজগুলিকে একটু গণতান্ত্রিক আদর্শ দিয়ে আপনার ভালো করে ওয়াশ করা দরকার। আপনি যেহেতু কিছু রাজনৈতিক দলের প্রসঙ্গ টানলেন, সেই সূত্র থেকে বলি, বা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াতে একটা সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে বাংলাদেশ প্রসঙ্গে অনেক কথা তিনি বলেছেন, এবং সেই কথার প্রেক্ষিতে জামায়াত ইসলামী জামায়াতের আমির তার ফেসবুক পোস্টে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আপনার কাছ থেকে শুনতে চাই। যদি মন্ত্রী হতেন ভারতের, আমি একরকম করে নিতাম। বুদ্ধিজীবী হিসেবে অমর্ত্য সেন যে কথাগুলো বলেছেন তার সবগুলির সঙ্গে আমি একমত না, অনেকগুলির সঙ্গে একমত। সেই কারণে এখানে প্রশ্ন, যে অন্যায় কাজ করে চলেছে 70-75 বছর ধরে, তার বিরুদ্ধে পৃথিবীর যে কোনো বিবেকবান মানুষ সবসময় কথা বলছে, এবং এটা রাইটলি কথা বলছে, এবং এই কথা বলে যেতে হবে। এটা দিয়ে আমি প্রথমে বলছি এই যে এক মানুষ যেমন একটা জাতীয় গণ্ডির মধ্যে বসবাস করে, জাতীয় রাষ্ট্রের নাগরিক হিসেবে, তেমনি মানুষ আবার একটা আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যেও বসবাস করে, যেখানে অন্য কোনো রাষ্ট্রের ব্যাপারে তার যদি কোনো মানুষ, চিন্তাশীল মানুষের যদি কিছু পর্যবেক্ষণ থাকে, সেটা উত্থাপন করার অধিকার আছে। 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে, তিনি বাংলাদেশের অমর্ত্য সেন, আমি বরং প্রশ্ন উত্থাপন করতে পারি যে তিনি আজকে যে উদ্বেগ প্রকাশ করছেন, তার অনেকগুলি উদ্বেগ আমাদেরও আছে, কিন্তু ডক্টর ইউনূস যখন বিপদের মধ্যে ছিলেন, তার উপর যখন তৎকালীন আওয়ামী লীগ সরকার নানা ধরনের হ্যারাসমেন্টের মধ্যে ফেলছিল ইউনূসকে, তখন যখন অনেকজন নোবেল লরিয়েট তার পক্ষে বিবৃতি দিয়েছিল, সেই বিবৃতির মধ্যে আমরা অমর্ত্য সেনের নাম দেখি নাই। উনি যদি সেই দিনও উদ্বেগ প্রকাশ করতেন, বা অন্য নোবেল লরিয়েটদের মতন যদি একবার বলতে পারতেন যে ইউনূসের উপর অবিচার হচ্ছে বা হওয়ার আশঙ্কা আছে, সেখানে আমি উদ্বিগ্ন, তখন কেউ আজকের কথার জন্য সমালোচনা করতে পারতেন না। উনিও সুযোগ দিয়েছেন, বাট তিনি সুযোগ সেইটা দিয়েছেন বলে আমরা সেটার জন্য ক্রিটিক করব। কিন্তু উনি যদি বাংলাদেশের মাইনরিটি কমিউনিটিসের ব্যাপারে উদ্বিগ্ন থাকেন, উনি যদি এখানে দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের ব্যাপারে উদ্বিগ্ন থাকেন, সেই উদ্বেগ তো আমাদেরও আছে। এবং এই উদ্বেগ তো তিনি বিজেপির যে দক্ষিণপন্থী রাজনীতি, তার বিরুদ্ধেও কিন্তু অমর্ত্য সেন অবস্থান গ্রহণ করেছেন, এবং সে কারণে তাকে ভারত সরকারের দিক থেকেও নানান ভর্ৎসনার শিকার হতে হয়েছে। ফলে জামাত ইসলামী একটা জেনারেল যে তার রাজনীতি, যে রাজনীতির মধ্যে যুক্তির চেয়ে অনেক বেশি আছে রাজনৈতিক
নিজেকে রাজনৈতিক ক্ষমতায়নের জন্য মানুষের সাধারণ সেন্টিমেন্টকে ব্যবহার করা, ভারত বিরোধী সেন্টিমেন্টকে ব্যবহার করা, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের লক্ষ কোটি কোটি মানুষের ভারত সরকারের বিরুদ্ধে, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে আপনার ন্যায্য অভিযোগ আছে। এবং আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করছি এটার বিরুদ্ধে মানুষের যে বাংলাদেশের মানুষের যে ন্যায্য অভিযোগ এবং ক্ষোভ আছে, সেই ক্ষোভটা নিজস্ব রাজনৈতিক দলীয় প্রয়োজনে অন্যায়ভাবে ব্যবহার করা খারাপ। আর ভারত রাষ্ট্রের যে আচরণ, আর ব্যক্তি হিসেবে ইন্ডিভিজুয়াল একজন বুদ্ধিজীবী হিসেবে অমর্ত্য সেনের যে আপনার পর্যবেক্ষণ, এই দুইটার সঙ্গে মিলানোর কোনো কারণ নাই। কারণ ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে খোদ ভারতীয় আপনার ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু মানুষরাও কিন্তু সংগ্রাম করছে। সেই সংগ্রামের সঙ্গে আমি একমত এবং আমি তাদের পক্ষে লিখি। সেটা ভারত রাষ্ট্র যদি বলে যে আমি আপনার তাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছি, বলতে পারে, কিন্তু আমার মানবীয় দায়িত্ব, গণতান্ত্রিক দায়িত্ব যে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো নিপীড়িত মানুষের পক্ষে আপনি যতটুকু পারেন সেই সামর্থ্য নিয়ে দাঁড়াবার। ফলে ভারতের বিরুদ্ধে অ্যাসাচ কথা বলা আর কোনো একজন নাগরিকের কিছু ন্যায্য কথা, কিছু অন্যায্য কথা, হ্যাঁ, তার বিরুদ্ধে মানে হচ্ছে পুরো, কারণ অমর্ত্য সেন নিজেও পুরো ভারতকে প্রতিনিধিত্ব করেন না। তো ফলে এগুলো জামাত ইসলামের দিক থেকে তো সারা জীবন ধরে আমরা লক্ষ্য করেছি, যতটা না তারা গণতন্ত্র পরায়ণ, তার চাইতে অনেক বেশি কৌশলবাজ, নানান ধরনের উদ্দেশ্যে এই সমস্ত কথা। কালকে আরেকটি সাক্ষাৎকারও অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যা প্রকাশিত হয়েছে বিবিসি বাংলার সঙ্গে, তিনি সাক্ষাৎকার দিয়েছেন। এর আগে আপনি সম্ভবত আপনার নেওয়া সাক্ষাৎকারের পরে এটি একটি সাক্ষাৎকার, যেখানে তিনি নির্বাচন, সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক, ভারতের সঙ্গে সম্পর্ক সহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন। সরকারের পারফরমেন্স, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, আপনার কাছে কি মনে হয়? দেখুন, ওইটা কিছুটা আমি দেখেছি, উনি অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এক নম্বর হচ্ছে যে আমাদেরকে একটা বা সারা পৃথিবীকে একটা খবর দিয়েছেন যে সেনাবাহিনী তার সঙ্গে আচ্ছা আপনার সহযোগিতা করে যাচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কারণ হচ্ছে যে তার সরকার অধিষ্ঠিত হওয়ার পেছনে রাজনৈতিক শক্তিগুলো, তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতৃবৃন্দ, তারা যেমন সমর্থন দিয়েছিলেন, এটা ফ্যাসিলিটেট করেছে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এবং তার বিশেষত তার প্রধান। তো সেনাবাহিনীর প্রধান কয়েকদিন আগে যে বক্তব্য একটা দিলেন, সেই বক্তব্যের ভাষাগত সমস্যার কারণে আমি বলবো বাংলাদেশে কতগুলো বিভ্রান্তির তৈরি হয়েছে। এই বক্তব্য তিনি কি বলছিলেন? মারামারি হানাহানি রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্ধ করতে বলেছেন, তা না হলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। আচ্ছা, এইটা আমরা অনেকেই এটা বলেছে যে আমি সতর্ক করে দিচ্ছি, ভবিষ্যতে যেন না বলতে পারেন আমি সতর্ক করি না। এইখানে আমাদের যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি এটা দুইভাবে বলবো। একটা হচ্ছে একটা দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য এই দেশে প্রায় আপনার রাজনৈতিক প্রতিযোগিতা এবং আদর্শগত মত পার্থক্য এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। এইটা একটা রেশনাল যৌক্তিক পর্যায়ে, যৌক্তিক তর্কের মধ্যে থাকে না, এগুলো এক ধরনের মারামারির মধ্যে পর্যবসিত হয় প্রায়। কিন্তু এটার নতুন কিছু না, এবং এটা নতুন শুধু বাংলাদেশের অনন্য ঘটনা না। মত পার্থক্যকে সবসময় হানাহানি বলা ঠিক না। দ্বিতীয়ত হচ্ছে সার্বভৌমত্ব রক্ষার সঙ্গে রাজনৈতিক দলগুলির সংহতি অসংহতির সম্পর্ক আছে, কিন্তু সেটা প্রত্যক্ষ নয়। সার্বভৌমত্ব আজকাল আর কেবলমাত্র এটাকে বলে, যেটা হচ্ছে যে ভৌগোলিক সার্বভৌমত্বই বোঝায় না, কিন্তু প্রধানত তো ভৌগোলিক সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর। তিনি বলেছেন আরও যে এইখানের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত, হয়তো তার ডাইরেক্টলি তার কর্তৃত্বাধীন বা নেতৃত্বাধীন নয়, ডিজিএফআইয়ের কথা উঠেছে,
অপরাপর কিছু সংগঠনের কথা হয়েছে, তিনি বলেছেন যে এরা অনেক ভালো কাজ করেছে। হ্যাঁ, খারাপ কাজের পাশাপাশি কিছু কিছু খারাপ কাজের কথা বলছেন। তো উনি যদি এটা স্বীকার করেন, প্রথম কথা হচ্ছে এটা তো কোনো খবর না। রাষ্ট্রের পয়সায় চলা, রাষ্ট্রের নিরাপত্তা বিধানের জন্যে তাদেরকে মানুষ, জাতীয় সশস্ত্র বাহিনীর উপর মানুষের বিশ্বাস থাকবে, তাদের তো ভালো কাজ করারই কথা, এটা তো কোনো খবর না। ওনারা যে খারাপ কাজটা করেছেন, এবং কিছু খারাপ কাজ যেটা এখন দেশবাসীর কাছে শুধু নয় বিশ্ববাসীর কাছে সামনে এসছে, এবং উনি নিজেও এটা স্বীকার করছেন, তাহলে খারাপ কাজ যারা করেছেন তাদের ব্যাপারে তো ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের ব্যাপারে যদি কথা বলে, ব্যবস্থা গ্রহণ করলে যদি সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়ে যায়, তাহলে তো একটা মুশকিলের কথা। কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন যে প্রতিষ্ঠানকে আন্ডারমাইন না করে যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে না, ব্যবস্থা। সেটার ব্যবস্থা তো কিন্তু তার ভালো কাজই শুধু করবার কথা, খারাপ কাজ করবার কথা না। যেমন ধরুন, সাংবাদিকদের সত্য কথাই বলবার কথা, মিথ্যা কথা বলবার কথা না। সাংবাদিকরা যদি অসত্য কথা বলে সেইটা যেমন অপরাধ, তেমনি রাষ্ট্রীয় বাহিনীগুলি, সেটা পুলিশ, র্যাব, বিমান বাহিনী, আর্মি, যাদের কথাই বলুন না কেন, আমাদের ভালো কাজটার দিকেই নজর দেওয়া দরকার। তো এটা মানুষ নানানভাবে নিয়েছে। শেষ করে আনতে আমি শেষ করছি যে নানানভাবে নিয়েছে ওনার বক্তব্যের ধরনের কারণে, এবং মনে হয়েছে যে উনি খুব রেগে আছেন। তো একটা যেই দেশে রাজনৈতিক দলগুলি যথেষ্ট সংগঠিত না, এমনকি যথেষ্ট রেশনালি সবসময় যৌক্তিকভাবে আচরণ করে না, এমনকি দেশে যখন একটা জনগণের প্রত্যক্ষভাবে নির্বাচিত সরকার নাই, যেখানে এক ধরনের অস্থিতিশীলতা আছে, আইন প্রয়োগকারী সংস্থাগুলো ঠিকমতো কাজ করছে না, মানুষ আতঙ্কের মধ্যে থাকে, সেখানে যদি এরকম দেশের সেনাবাহিনী প্রধানকে রেগে গেলে মানুষ নানা ধরনের জল্পনা কল্পনার মধ্যে যায়। ওনার উচিত হবে, কারণ ওনার অনেক সুখ্যাতির কথা আমি শুনেছি, কখনো দেখা হয়নি আমার সঙ্গে, তো ওনার উচিত হবে আরও বিনয়ের সঙ্গে এবং সংযতভাবে কথা বলা।